আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল, পার্ট 6। ওটার আকস্মিক আগমন গান ক্রুদের মধ্যে পুনঃস্থাপিত বোধ, বুদ্ধি আর সুস্থতা ধ্বংস করবার জন্য যথেষ্ট। নাক ঘুরিয়ে আর্মার্ড কার সরাসরি ওদের দিকে ছুটে এলো। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তুমুল গুলিবর্ষণ শুরু করলো। লোডাররা হাতে শেল ফেলে দিয়ে ঝেড়ে দৌড় দিল, সিট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল লেয়ারদের। ড্যাব দিয়ে পড়ল কামানের আর্মার শিল্ডের পেছনে। মাটিতে মাথা ঠেকিয়ে সবাই তারা গাদাগাদি করে পড়ে থাকলো সেখানে। এরপর আর্মার কারের গানার আর মাত্র এক পশলা গুলি করলো। গাড়ির নাক ঘুরিয়ে নিয়ে দ্রুত বেগে ফিরে এলো ধুলোর আড়ালে। গানারা যেমন হতচকিত হয়ে পড়ছিল, তেমনি আর্মার্ড কারের ভেতর রানাও একটা ফিয়াট ট্রাককে ধাওয়া করছিল। হঠাৎ তার বদলে সামনে তিনটে কামান দেখতে পেলে আতকে উঠাই স্বাভাবিক। মাই গড আব্বাস, কামানের একেবারে মুখে গিয়ে পড়েছিলাম। ভলিড অ্যান্ড থান্ডার্ড কবিতাটা মনে আছে আপনার মাসুদ ভাই? পাল্টা চিৎকার করলো আব্বাস। কবিতা? এই সময় রানার গলা থেকে কাতর একটা ধ্বনি বেরিয়ে এলো। পা চেপে ধরল চঞ্চলার অ্যাক্সিলেটারে। কোথায় যাচ্ছি আমরা? জিজ্ঞেস করলো আব্বাস। ঘরের ছেলে ঘরে, যত তাড়াতাড়ি পারা যায়। ওগুলো আমাদের দিকে আগ্নেয়গিরি তাক করে রয়েছে আব্বাস। মাসুদ ভাই, প্রতিবাদে মুখর হতে চাইল আব্বাস, কিন্তু হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। এমনকি ধুলোর ঘন মেঘের ভেতরও মুহূর্তের জন্য এক ঝলক আগুন দেখতে পেল ওরা। 100 মিলিমিটার শেলটা উঁচু টারিটের মাথার পাশ দিয়ে সবেগে বেরিয়ে গেল। বাতাসের চড় খেলো ওরা। কানের ভেতর ঝড় উঠল। শেলের তীক্ষ্ণ শব্দে কুঁকড়ে গেল শরীর। 1/2 মাইল দূরে বিস্ফোরিত হলো সেটা। আকাশের দিকে লাফিয়ে উঠল মাটি আর আগুন। কি বলছি বুঝতে পারছো বৎস? প্রশ্ন করল রানা। জি জি, হ্যাঁ। ধুলোর মেঘ নিরাপত্তার একটা বেষ্টনী হিসেবে কাজ করছিল। হঠাৎ সেটা আকারে ছোট হয়ে এক পাশে সরে যাওয়ায় কামানগুলোর লোভনীয় লক্ষ্যবস্তুতে পরিণত হলো চঞ্চলা। শুধু চঞ্চলা নয়, উপাদেয় আরও একটা টার্গেট দেখতে পেল শিপটাদের ভাড়াটে মেজর। আদিবাসী অশ্বারোহীরা তখনও ছুটে আসছে। আর্মার্ড কারকে লক্ষ্য করে কয়েকটা গোলা ছুঁড়ে যখন কাজ হলো না, মেজর লুইগি রাখা তখন টার্গেট বদল করলো। শ্রাপনেল, হুঙ্কার ছাড়ল সে। লোড উইথ শ্রাপনেল, ফিউজ ফর এয়ার বাস। ইথিওপিয়ার পনি আকারে ছোটখাটো, গায়ে প্রচুর পশম, পাহাড়ি পথ বেয়ে উঠানামায় ভারী দক্ষ, তবে খোলা প্রান্তরে তীর বেগে শত্রুর পিছু ধাওয়া করা তার জন্য অস্বস্তিকর। তাছাড়া কয়েক সপ্তাহ ধরে সমতল মরু শুকনো ঘাস জমিতে আটকে রাখা হয়েছে ওগুলোকে, ফলে ইতিমধ্যে তাদের শক্তি সামর্থ্য সব খরচ হয়ে গেছে। প্রথম সারির অশ্বারোহীদের মাথা থেকে 50 ফুট উপরে বিস্ফোরিত হলো শ্রাপনেল। ঘন নীল আকাশের গায়ে ভীতিকর একটা উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল। আওয়াজটা শুনে মনে হলো গোটা আকাশ ভেঙে পড়ছে মাথার উপর। সেই সঙ্গে উড়ন্ত ছুরির মতো অসংখ্য শ্র্যাপনেলের বিদ্যুৎ গতি ছুটোছুটিতে হিস হিস আওয়াজ উঠল বাতাসে। প্রথম বিস্ফোরণে 12টা ঘোড়া ধরাশায়ী হলো। মাটিতে মাথা দিয়ে সামনের দিকে আছাড় খেলো ওগুলো। পিঠ থেকে ছুড়ে দিল আরোহীদের। পর মুহূর্তে আকাশ ভরে উঠল ভয়াবহ আগুনের গোলায়। অবিরাম বিস্ফোরণের আওয়াজে চি ডাক ছেড়ে দিকভ্রান্ত ঘোড়াগুলো গা ঝাড়া দিয়ে পিঠ থেকে আরোহীদের ফেলে দিতে চেষ্টা করলো। আরোহীরা প্রাণপণে কেশর দৌড়ে ঝুলে থাকলো। আহত ঘোড়াগুলোর নিচে চাপা পড়ল আরোহীরা। 2-1 অতি সাহসী ঘোড়সওয়ার লাগাম টেনে নিচের দিকে ঝুঁকল। আহত সৈনিককে তুলে নিল ঘোড়ার পিঠে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গোটা আদিবাসী বাহিনী সচল আর্মার্ড কার সহ রক্ষা পাওয়া অশ্বারোহীদের নিয়ে পিছু হটল। যুদ্ধক্ষেত্র রয়ে গেল মেজর লুইগি রাকার গোলন্দাজ বাহিনীর দখলে। আর মাঝখানে অচল হয়ে পড়ে থাকলো ক্রুদের নিয়ে গর্বিনী।
বিধ্বস্ত খোলের আশ্রয় থেকে চোখে বিষাদ নিয়ে আদিবাসী বাহিনীর পলায়ন চাক্ষুষ করল মাইকেল সেবার্স। দ্রুত উদ্ধার পাওয়ার শেষ আশাটা কেরোসিন পুড়িয়ে আসা কফির মতো ধীরে ধীরে নিভে গেল। ওদের কোনো দোষ দেই না, সত্যিই দেই না, কামাল হাসানকে বলল সে। আর তারপরে তার চোখে পড়ল দ্রুতগতি আরবাট কারের উপর। অশ্বারোহী বাহিনীকে ছাড়িয়ে আগে চলে যাচ্ছে রানার চঞ্চলা। ওর কথা আলাদা, বিড়বিড় করে আবার বলল মাইকেল। ও আমাদের দেখেছে, আমি জানি দেখেছে। এক পর্যায়ে চঞ্চলা ওদের সিকি মাইলের মধ্যে চলে এসেছিল। শুধু তাই নয়, নাক ঘুরিয়ে ওদের দিকে রওনাও হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর আবার বাঁক নিয়ে দূরে সরে যায় সেটা। কি জানো ভাই কামাল হাসান, এ কথা বিশ্বাস করার ভুরি ভুরি কারণ দেখতে পাচ্ছি যে আমাদেরকে একজোড়া ছাগল হিসেবে উৎসর্গ করে যাওয়া হয়েছে। আর চোখে কামাল হাসানের দিকে তাকালো সে। মাইকেলের পাশে লম্বা হয়ে শুয়ে রয়েছেন কামাল হাসান। শিকারী কুকুরের মতো হাঁপাচ্ছেন তিনি। ঘন ঘন উঠানামা করছে বুকটা, নাকের ফুটো দিয়ে শিশে শব্দ বেরিয়ে আসছে নিঃশ্বাসগুলো। মুখের ভেতর থেকে ওই সাদা কোদালগুলো বের করে নিলে ভালো করবে ওল্ড চ্যাপ, তা না হলে কখন গিলে ফেলবে জানতেও পারবে না। আজকের মতো যুদ্ধ শেষ হয়েছে, চেষ্টা করে দেখো শান্ত হতে পারো কিনা। বাড়ি ফিরতে হলে রাতের অন্ধকারে লম্বা পথ পাড়ি দিতে হবে। ঘাড় ফিরিয়ে আবার প্রান্তরের দূর প্রান্তে তাকালো মাইকেল। এখনো দেখা যাচ্ছে চঞ্চলাকে, অস্পষ্ট, ক্রমশ দূরে সরে যাচ্ছে ওটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক কাঁপিয়ে। মহৎ প্রাণ মাসুদ রানা এখানে ফেলে যাচ্ছে আমাদেরকে। ফিরে গিয়ে বীরত্বের কাহিনী শোনাবে, তাড়িয়ে তাড়িয়ে খাবে। কি খাবে? মধু, মধু, আহ মধু। অ্যানি উইসপারের আপেল রাঙা চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠল। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়ল মাইকেল। সবচেয়ে খারাপটা কি ঘটতে পারে আন্দাজ করে নিয়েছে। চরম পরিণতির জন্য মানসিকভাবে তৈরি। ভাই কামাল, ওল্ড চ্যাপ, এক অর্থে রানাকে আমি শুধু শুধু দোষ দিচ্ছি, তাই না? মনে রেখো, ওর জায়গায় আমি হলো সম্ভবত এই করতাম। কিন্তু পার্থক্যটা তোমাকে বুঝতে হবে ভাই কামাল হাসান। আমি মাইকেল আর তুমি মাসুদ রানা। এক কথা হলো কি, ভদ্রলোক এবং মহৎ হৃদয় মাসুদ রানার কাছ থেকে এই আচরণ সত্যিই আমি আশা করিনি। যাও, মনের কথাটা ফাঁস করে দিলাম। মাইকেলের একটা কথাও শুনছেন না কামাল হাসান। দুই সেনাবাহিনীর মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যার দৃষ্টিতে যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি শুধু সামান্য একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ আচমকা মস্ত একটা লাফ দিয়ে উঠে তরোয়াল হাতে সিধে হলেন। রণ হুঙ্কার ছেড়ে ছুটলেন মেজর রাখার কামানগুলোর দিকে। হতভম্ব হয়ে পড়ল মাইকেল। কি ঘটছে বুঝতে খানিকটা সময় লাগলো তার। শত্রুর পজিশনে পৌঁছাবার জন্য প্রয়োজনীয় 2000 গজের মধ্যে ইতিমধ্যে 50 গজ এগিয়ে গেছেন কামাল হাসান। এই সময় তাকে পিছন থেকে জড়িয়ে ধরবার সুযোগ হলো মাইকেলের। দুর্ভাগ্যই বলতে হবে, ঠিক সেই মুহূর্তে একজন গানার দু হাতে বিনকিওলা তুলে অচল আর্মার্ড কারের উপর চোখ ভুলালো। প্রথম শেলটা গরবিনীর কাছাকাছি পড়ল। আরো সামনে মাইকেল পিছন থেকে জড়িয়ে ধরায় কামাল হাসান তখন ধস্তাধস্তি শুরু করেছেন। কৃত্রিম দাঁত, ওগুলোর সাহায্যে কামড়ানো যায় না, তাই আঙুলের নখ দিয়ে মাইকেলের উপর হামলা চালালেন বৃদ্ধ গোত্র প্রধান। হার মানল মাইকেল, ছেড়ে দিল তাকে। ঝুঁকে একটা পাথর তুলে নিল হাতে। আকারে সেটা ক্রিকেট বলের মতো। তরোয়াল ভাগিয়ে ধরে আবার ছুটলেন কামাল হাসান। তার পিছু নিল মাইকেল। বুড়ো মানুষ, খুলিটা কি পরিমাণ ভঙ্গুর আন্দাজ পাওয়ার চেষ্টা করলো সে। কানের পেছনে খানিকটা উপরে একটা জায়গা পছন্দ হলো তার। ওখানটায় চুল প্রায় নেই বললেই চলে। মারল প্রায় আদর করবার ভঙ্গিতে। আবার এত আস্তে নয় যে ব্যথা পাবেন অথচ জ্ঞান হারাবেন না। তা যদি ঘটে, মাইকেলের কপালে খারাপই আছে। গুলিটা সামান্য ডেবে গেল ভেতরের দিকে। বিনা বাক্য ব্যয়ে ঢলে পড়লেন কামাল হাসান। মাটিতে লুটিয়ে পড়বার আগেই তাকে দু হাতের মধ্যে ধরে ফেলল মাইকেল। গোত্র প্রধানকে সঙ্গ নিয়ে ফিরে আসছে সে।
তার বুকের সঙ্গে লেপ্টে রয়েছেন যেন ঘুমন্ত একটা শিশু। মাইকেল ছুটছে, ওদের চারপাশে একের পর এক বিস্ফোরিত হচ্ছে শেলগুলো। বিধ্বস্ত আরমাটকারের পাশে পৌঁছতে পারলে নিরাপদ আশ্রয় পাওয়া যাবে। খালি মাঠে কামানের গোলা পড়ে কেন? ভ্রু জোড়া কুচকে উঠল রানার। ও হে আব্বাস, ব্যাপার কি দেখো তো। রানার চিৎকার শুনে টারিটের আরো উপরে উঠে পড়ল আব্বাস। পেছন দিকে তাকিয়ে কি ঘটছে বুঝবার চেষ্টা করলো। এত দূর থেকে বিধ্বস্ত গরবিনীর খোলটা দেখতে পাবার কথা নয়। মাথা ছাড়া দিয়ে থাকা পাথর বা ঘাসের একটা ছাপড়া বলে মনে হবে। গত কয়েক মিনিটে ওরা দুজন অন্তত 50 বার ওদিকে তাকিয়েছে। ওটাকে আর্মার্ড কার বলে চিনতে পারেনি, কিন্তু এই মুহূর্তে ওটার চারিদিকে অসংখ্য শিল বিস্ফোরিত হতে দেখে যা বুঝবার বুঝে নিল আব্বাস। আমার দাদু! প্রায় কেঁদে ফেলল সে। ওখানে আমার দাদু রয়েছেন মাসুদ ভাই, হায় খোদা, ওরা গোলা খেয়েছে। চঞ্চলাকে ঘুরিয়ে নিয়ে ব্রেক করলো রানা। উঠে এলো হ্যাস থেকে, শার্টের প্রান্ত দিয়ে বিনকিওলারের লেন্স থেকে ধুলো পরিষ্কার করলো। সেটা চোখে তুলতেই লাফ দিয়ে কাছে চলে এলো গরবিনী। সঙ্গে সঙ্গে ছুটন্ত মূর্তিটাকে চিনতে পারল সে। তৈডে স্যুট পরনে, নিশ্চয়ই মাইকেল। বুকের সঙ্গে কাকে যেন ধরে রয়েছে। বাতাসে উঠছে সাদা আলখেল্লা। তার মানে কামাল হাসান আহত হয়েছেন। নিহত হলে না মারা গেলে লাশটা বয়ে আনতো না মাইকেল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল না। বিধ্বস্ত গর্বিনীর খোলের আড়ালে পৌঁছে গেছে মাইকেল। ওদেরকে উদ্ধার করতে হবে মাসুদ ভাই, ব্যাকুল কণ্ঠে আবেদন জানালো আব্বাস। কেউ সাহায্য না করলে মারা পড়বে ওরা। চলো যাই, বলল রানা। হ্যাজ গলে ঝুপ করে নেমে পড়ল ড্রাইভারের সিটে। থ্রোটলে চাপ পড়তেই লাফ দিয়ে ছুটল চঞ্চলা। একটা গোলাও ওদের দিকে এলো না। শিপটারা স্থির টার্গেটকে নিয়ে ব্যস্ত। বারবার কামান দাগবার ফলে দূরত্বের নিখুঁত হিসেবটা পেয়ে যাচ্ছে তারা। প্রতিটি গোলা আগেরটার চেয়ে গর্বিনীর আরো কাছে বিস্ফোরিত হচ্ছে। যে কোনো মুহূর্তে সরাসরি আঘাত খাবে অচল আরমাটকার। ব্যাপারটা বুঝতে পেরে পায়ের চাপে থ্রটলটাকে মেজের সঙ্গে সমান করে দিল রানা। কিন্তু ঠিক বিপদের সময়টাতে চঞ্চলা তার আসল স্বভাব নিয়ে আত্মপ্রকাশ করলো। আরমাটকারের ইতস্তত ভাবটুকু অনুভব করলো রানা। মুহূর্তের জন্য বদলে গেল ইঞ্জিনের আওয়াজ। খক খক করলো। ভাবটা পায়ে তারা কষবার। ঘু ধরে বোঝাতে চাইছে পাওয়ার সাপ্লাই যথেষ্ট নয়। তারপর আবার সমস্ত অভিযোগ ভুলে গিয়ে আগের মতোই তুমুল বেগে ছুটল। গুড লিটল ডার্লিং। বাইজরে চোখ রেখে সামনে তাকালো রানা। স্যাত করে সামান্য একটু বাঁ দিকে সরিয়ে নিল চঞ্চলাকে। বিধ্বস্ত গর্বিনী আর শিলগুলোর বিস্ফোরণকে আড়াল হিসেবে পেতে চাইছে। নাক বরাবর সামনে বিস্ফোরিত হলো একটা শেল। সদ্য তৈরি ধুমায়িত গর্তগুলোকে দক্ষতার সঙ্গে এগিয়ে গেল রানা। প্রয়োজনের চেয়ে খানিকটা বেশি এগিয়ে পেছনের চাকাগুলোর উপর পা খাওয়ালো চঞ্চলাকে। যে দিক থেকে এসেছে সেদিকে ঘুরে গেল আরমাটকারের নাক। সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল রানা। দ্রুত পলানোর জন্য তৈরি। পুরোপুরি না হলেও গর্বিনীর খানিকটা আড়াল পেয়েছে চঞ্চলা। শিপটারা ওটার অংশ বিশেষ দেখতে পাচ্ছে। কামাল হাসানকে কোলে নিয়ে বসে থাকা মাইকেলের কাছ থেকে মাত্র 7-8 গজ দূরে। মাইক! হাঁক ছাড়ল রানা। হ্যাজ থেকে এই মাত্র মাথা তুলেছে। চমকে উঠে ঘাড় পেরালো মাইকেল। চেহারায় হতচকিত ভাব আর অবিশ্বাস। শেল বিস্ফোরণের অবিরাম শব্দে কালা হয়েছিল সে। টেরও পায়নি রানা ওকে উদ্ধার করবার জন্য আবার ফিরে এসেছে। আবার হাঁক ছাড়তে হলো রানাকে। তুমি শালা নরকে পৌঁছে মরো বলি, আসবে নাকি ওখানে বসে থাকবে? এতক্ষণে সংবিদ ফিরল মাইকেলের। কামাল হাসানকে কোল থেকে বুকে নিয়ে উঠে দাঁড়ালো সে। মাথা নিচু করে ছুটল চঞ্চলার দিকে। একটা গোলা তার এত কাছে বিস্ফোরিত হলো যে হাঁটু ভাঁজ হয়ে পড়ে যাচ্ছিল মাইকেল। অজুল আর মাটকারের গায়ে মাথায় পাথর আর আগুন বৃষ্টি হলো। একবার মনে হলো কামাল হাসানকে বুক থেকে ফেলে দেবে মাইকেল। পর মুহূর্তে ব্যাকুল দুজোড়া হাতে তুলে দিল অজ্ঞান দেহটাকে। কামাল হাসানকে ভালো করে ধরল আব্বাস। দাদু, আমার দাদু!
আব্বাস ফোপাচ্ছে। উনি কি? চিন্তার কিছু নেই, ছোট্ট একটা পাথর লেগেছে মাথায়। হাঁপাতে হাঁপাতে বলল মাইকেল। মুহূর্তের জন্য হেলান দিল গাড়ির গায়ে। নোংরা গাল বেয়ে নেমে আসছে ঘামের মোটা ধারা। রানার দিকে তাকালো মুখ তুলে। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আর আসছো না, কর্কশ সুরে বলল সে। চিন্তাটা খেলেছিল মাথায়, হেসে বলল রানা। ঝুঁকে মাইকেলের হাতটা ধরল, টেনে গাড়ির মাথায় তুলে আনলো তাকে। প্রয়োজন পুড়িয়েছে, তবু রানার হাতটা ছাড়ল না মাইকেল। আরো 1 সেকেন্ড ধরে থাকলো, চাপ দিল মৃদু। আমার কাছে তোমার পাওনা থাকলো ওল্ড চ্যাপ। ভেবো না ইতস্তত করবো চাইতে, নিঃশব্দে হাসল রানা। এনি টাইম অ্যাট অল। ঠিক এই সময় চ্যালেঞ্জের সুরে গর্জে উঠল চঞ্চলা। শিবটা কামানের উপর্যুপরি বিস্ফোরণের জবাবে ব্যাক ফায়ার করলো। খক খক করে উঠল ইঞ্জিন, গুঙ্গালো, তারপর নিশ্চুপ হয়ে গেল। ওহ, ইউ ডটার আবাবিচ। রাগে নিজের চুল খামচে ধরল রানা। আর সময় পেলি না? একটা মেয়ের কথা মনে পড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ায় পরিচয় হয়েছিল। পরে বলল রানা। যাও, ক্র্যাক হ্যান্ডেলটা ঘোরাও। মাই প্লেজার ওল্ড চ্যাপ, বলল মাইকেল একটুর জন্য। লক্ষ্য বেঁধে ব্যর্থ একটা গোলার বিস্ফোরণ আরমাড কারের মাথা থেকে নিচে ফেলে দিল তাকে। টলটে টলটে দাঁড়ালো সে। স্যুট থেকে ধুলোবালি ঝাড়লো, খোঁড়াতে খোঁড়াতে গাড়ির সামনে চলে এলো। যারা 1 মিনিট হ্যান্ডেল ধরে সংগ্রাম করলো মাইকেল, নিঃশেষে ব্যয় করলো ক্লান্ত শরীরের অবশিষ্ট শক্তিটুকু। ফলাফল শূন্য। মাটিতে ঠিক বসল না, পড়ে গেল, বেদম হাঁপাচ্ছে। আমি শেষ ওল্ড চ্যাপ। হ্যান্ডেলের সামনে থেকে সরে গেল মাইকেল। তার জায়গায় রানা দাঁড়ালো। চারিদিকের বিস্ফোরণ ভুলে থাকবার চেষ্টা করলো। ধেয়ে আসা ধুলো আর দোয়ার দিক থেকে ফিরিয়ে রাখলো মুখ। চোখ বন্ধ, প্রাণপণে ঘোরালো হ্যান্ডেলটা। আরো 1 মিনিট পর চেঁচিয়ে বলল মাইকেল, ডাইনিটা মারা গেছে। প্রচন্ড রাগে কথা বলবার শক্তিও হারিয়ে ফেলল রানা। মুখের চেহারা লাল হয়ে উঠল, গলায় ফুটে উঠল সবকটা নীল রাগ। কিন্তু শেষ পর্যন্ত ওকেও হাল ছেড়ে দিয়ে পিছিয়ে আসতে হলো, দম পুড়িয়ে গেছে। 1 সেকেন্ড পর বলল, টুলকিটটা সিটের নিচে মাইকেল। চোখে অবিশ্বাস নিয়ে রানার দিকে তাকিয়ে থাকলো মাইকেল। কি বলছো ওল্ড চ্যাপ? এখানে এখন? ভাবছো পার্স খুলে মেরামত করার সময় তোমাকে দেওয়া হবে? হি। অস্থির একটা হাত তুলে চারদিক দেখালো সে। রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, শিবটা কামান, শেল বিস্ফোরণ। কি দেখছো চারপাশে? আর কোনো বিকল্প জানা আছে? জাহাজের সঙ্গে পাল্টা প্রশ্ন করল রানা। চারদিকে চোখ ভোলালো মাইকেল। ঢালু কাঁধ দুটো হঠাৎ উঁচু করলো। ঝুলে পড়া মুখ ফিরে পেল সুষ্ঠু আকৃতি। ব্যঙ্গাত্মক নিঃশব্দ হাসিতে প্রসারিত হলো ঠোঁটের একটা কোণ। তুমি জিজ্ঞেস করলে সেটাই ভারী আশ্চর্য ওল্ড চ্যাপ। ঘটনাচক্রে ব্যাপারটা হলো এই যে, হাত তুলে রানাকে দেখালো সে। রানা সেদিকে তাকাতেই দেখতে পেল আলোড়িত ধোঁয়া আর ধুলোর কিরানা থেকে কিম্বুত কিমাকার একটা জন্তু হোঁচট খেতে খেতে ওদের দিকে ছুটে আসছে। প্রচন্ড এক জাকি খেয়ে ওদের পাশে দাঁড়িয়ে পড়ল নিতম্বিনী। ধড়াম করে একযোগে খুলে গেল দুটো হ্যাচ। একটাই বেরুলো রাহেলা বানুর কালো, অপরটায় অ্যানিউসপারের সোনালি মাথা। রানার দিকে ঝুঁকলো অ্যানি, হাত দিয়ে মুখের চারপাশে চোখ তৈরি করলো। শেল বিস্ফোরণের আওয়াজকে ছাপিয়ে উঠল তার চিৎকার। চঞ্চলার হয়েছেটা কি? মুখ খুলতে গিয়ে হাঁপিয়ে উঠল রানা। চেহারা এখনো টকটকে লাল, ধর ধর করে ঘামছে। যা স্বভাব হঠাৎ বেঁকে গেছে। টৌরবটা কোষে বাঁধো, বলল অ্যানি, তোমাদের টেনে নিয়ে যাব। বিজয় উৎসবে মেতে উঠেছে বীর যোদ্ধারা। তাদের সদম্ভ পদচারণা, মন খোলা হাসি আর উল্লাস ধ্বনিতে মুখর হয়ে আছে আদিবাসীদের ক্যাম্প। কিশোরী মেয়েরা প্রচন্ড ভিড়ের ভেতর ছুটোছুটি করে ভাই বেড়াদারদের খুঁজে বের করলো। গলায় পরিয়ে দিল বিজয় মাল্য। আরো যারা বড় কিন্তু এখনো বিয়ে হয়নি, ছোট ছোট দলে ভাগ হয়ে নাচ আর গানের আসর বসালো। যুবতী স্ত্রীরা
ঘনঘনে আগুনের দ্বারে বসে রান্নাবান্নায় ব্যস্ত থাকা সত্ত্বেও ঘন ঘন মুখ তুলে স্বামীদের দেখে নিল। কথা হলো চোখে চোখে। পুরুষদের গর্বে তারাও গর্বিত। রাতে যে ভোজটা হবে তার আয়োজন ব্যাপক। গোটা ক্যাম্প জুড়ে 100-এর বেশি শুধু গরু জবাই করা হয়েছে। তার সঙ্গে আছে খাসি, ভেড়া আর উট। বাতাস ভারী হয়ে আছে মাংস আর মশলার গন্ধে। টাইপরাইটারের উপর ঝুঁকে নিজের কাজে ব্যস্ত অ্যানি উইসপার বসে আছে নিজের তাঁবুর প্ল্যাপের নিচে। কিবোর্ডের উপর ব্যস্ত মৌমাছির মতো উড়ে বেড়াচ্ছে তার আঙ্গুলগুলো। হারারি ও রাস্টা গোত্রদ্বয়ের সাহস আর নৈপুণ্যের বর্ণনা দিচ্ছে সে। প্রায় নিরস্ত্র হওয়া সত্ত্বেও শুধু আত্মরক্ষার স্বার্থে আধুনিক অস্ত্রে সজ্জিত শিপটা বাহিনীর বিরুদ্ধে সে তলোয়ার আর ঘোড়া সম্বল করে কি বীরত্বের সঙ্গেই না লড়ছে তারা। যুদ্ধের বিশদ বর্ণনা দেওয়ার পর অ্যানি লিখল, শিপটাদের শুধু দুষ্কৃতকারী ভাবলে মারাত্মক ভুল করা হবে, কারণ তাদের এইবারকার আক্রমণের উদ্দেশ্য শুধু লুটপাট করা নয়। শিপটারা গণহত্যা চালাচ্ছে আর তাদেরকে সাহায্য করছে বিদেশি শক্তি। এখন আর এটা কোনো গোপন ব্যাপার নয় যে ইথিওপিয়ায় ফনা তুলেছে আন্তর্জাতিক রাজনীতি নামক বিষাক্ত সাপ। জনবিরোধী অত্যাচারী সম্রাট হাইলে সেলাসিকে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখবার জন্য কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। দুপক্ষের যুদ্ধে আদিবাসী আর হারারি অন্যান্য গোত্রগুলো হয়ে পড়েছে অসহায় শিকার। শিপটারা সার্ডি গিরি সংকট পেরিয়ে সেলাসি বাহিনীর সঙ্গে মিলিত হতে যাচ্ছে। চমৎকার মিস অ্যানি, ভারী চমৎকার। অ্যানির কাঁধের উপর দিয়ে ঝুঁকে শেষ লাইনগুলো পড়ে ফেলেছে রাহেলা বানু। তোমার লেখা পড়ে আমার কাঁদতে ইচ্ছে করছে ভাই। তোমার প্রতি আমি আমাদের গোত্র চিরকাল কৃতজ্ঞ থাকবো। এত সুন্দর রিপোর্ট। তোমার ভালো লেগেছে শুনে খুশি হলাম, তবে তুমি আমার সম্পাদক হলে আরো খুশি হতাম। লেখা শেষ করে কাগজটা টাইপরাইটার থেকে বের করলো অ্যানি। পড়বার সময় কলম দিয়ে সংশোধন করলো 2-1 লাইন। সবশেষে ভাঁজ করা কাগজটা মোটা একটা খয়েরি এনভেলাপে ভরলো। জিভের ডগা দিয়ে চেটে ভিজিয়ে নিল আঠা। তারপর বন্ধ করলো এনভেলাপের মুখ। জিজ্ঞেস করলো, ঠিক জানো তো ভানু, লোকটা বিশ্বস্ত? হ্যাঁ, অবশ্যই। 100% আব্বাসের সবচেয়ে বিশ্বস্ত যারা, তাদের একজন। অ্যানির কাছ থেকে এনভেলপটা নিয়ে অধুরে অপেক্ষারত ঘোড়শওয়ারের হাতে ধরিয়ে দিল বানু। তাঁবুর বাইরে ঘন্টা 1.5 ধরে দাঁড়িয়ে রয়েছে সে, প্রচন্ড আবেগের সঙ্গে। অনল বর্ষী ভাষায় লোকটাকে জ্ঞান দান করলো বানু। রিপোর্টে কি আছে, যথাস্থানে পৌঁছলে গোত্রগুলোর অনুকূলে কি ধরনের প্রতিক্রিয়া ঘটতে পারে ইত্যাদি বোঝাবার পর যুবক ঘোড়সওয়ারের 2 কাঁধে হাত রেখে কাছে টানল সে। চুমু খেলো তার কপালে, তারপর কোমরে একটা মৃদু চাপড় মেরে পিছিয়ে এলো। এক লাফে ঘোড়ার পিঠে চলল যুবক। লাগাম তুলে নিল। টকবক শব্দ করে একটা অর্ধবৃত্ত রচনা করলো ঘোড়া। কালো হয়ে আসা গিরিশঙ্কটের মুখ লক্ষ্য করে ছুটল ওদিকে। কর্কশ পাড়ারের পাঁচিল আর এবড়ো থেবড়ো গিরি শৃঙ্গগুলো ঢেকে দিতে শুরু করেছে সন্ধ্যার ধোঁয়াটে নীল ছায়া। মাঝরাতের আগেই সার্ডি শহরে পৌঁছে যাবে ও। বলে দিয়েছি পথে কোথাও যেন না থামে। তোমার মেসেজ টেলিগ্রাফে চড়বে এই ধরো কাল ভোরে। ধন্যবাদ ভানু ডিয়ার। ক্যাম্প চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অ্যানি। টাইপরাইটারটা প্লাস্টিক দিয়ে মুড়ছে। ওকে খুঁটিয়ে লক্ষ্য করলো বানু। গোসল করেছে অ্যানি, সঙ্গে করে আনা সবচেয়ে সুন্দর পোশাকটি পরেছে। ম্লান নীল হালকা লিলেনের স্কার্ট, কোমরের কাছে আটসাট হয়ে আছে। হাঁটু পর্যন্ত লম্বা হলেও হাঁটুর পেছনে সুগঠিত মাংসপেশি উন্মুক্ত হয়ে আছে, যে কোনো পুরুষের মনে লোভ জাগাবে। পায়ের সিল্ক মোজা পশা মাখন রঙা ত্বকের সঙ্গে মিশে আছে। তোমার পোশাকটা ভারী সুন্দর, মৃদু কণ্ঠে বলল বানু। তোমার চুল অত্যন্ত নরম আর হলুদ। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আহা মিস অ্যানি, আমি যদি তোমার মতো সুন্দর হতাম। আমি কালো মেয়ে, আমার গায়ের চামড়া কোনোদিনই তোমার মতো হবে না। ঠাট্টা করছো তাই না?
বিব্রত ভাবটুকু গোপন করে কটাক্ষ হানল অ্যানি। তোমার চামড়ায় যে লাবণ্য দেখি, আর হিংসায় জ্বলে পড়ে মরি সে খবর রাখো। একযোগে হেসে উঠল দুজন। আমাকে বলবে আজ তুমি কার কথা ভেবে এমন সুন্দর করে সেজেছ মিস অ্যানি? দাঁড়াও, আমাকে আন্দাজ করতে দাও। মাসুদ রানা, ঠিক। উফ, আজ তোমাকে দেখে মাথাটা ঘুরে উঠবে ওর। আমি জানি তোমাকে এই মুহূর্তে খুঁজছে ও। চলো না, ওকে আমরা খুঁজে বের করি। ভুলে গেছো তোমার একটা জরুরি কাজ রয়েছে? জিজ্ঞেস করলো অ্যানি, হাসিটা গোপন রাখলো। আব্বাসকে খুঁজে বের করতে হবে না, আমি জানি সে তোমাকে খুঁজছে। পরামর্শটা নিয়ে গভীরভাবে চিন্তা করলো বানু। একদিকে কর্তব্য, আরেকদিকে ফুর্তি, উভয় সংকটে পড়ে গেছে। তারপর মুখ তুলে ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, তুমি ঠিক জানো একা সামলাতে পারবে যদি কোনো সমস্যা হয়? বাহ, ইতিমধ্যে তোমার কাছ থেকে খানিকটা হলেও তো ট্রেনিং পেয়েছি, তাই না? চেষ্টা করলে কেন সামলাতে পারবো না? আর যদি কোনো সমস্যা হয় তোমাকে তখন ডাকবো, সাথে সাথে চলে আসবো আমি, আশ্বাস দিয়ে বলল ভানু। রানাকে ঠিক কোথায় পাওয়া যাবে পরিষ্কার ধারণা আছে অ্যানি উইসপারের। পা টিপে টিপে উঁচু ইস্পাতের খোলের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে রানাকে কাজ করতে দেখল, নিজের কানে সম্পূর্ণ নিমগ্ন। অ্যানির উপস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই ওর। নিজেকে তিরস্কার করলো অ্যানি মনে মনে, এতদিনেও কেন সে রানাকে ভালো করে দেখতে পায়নি বা বুঝতে পারেনি বলে। কেন সে চোখ থাকতেও অন্ধ হয়েছিল। বালক সুলভ তরতাজা ভাবটুকু মিথ্যা নয়, কিন্তু সেটা শুধু উপরের আবরণ। ভেতরে লুকিয়ে রয়েছে শক্তিশালী একজন পরিণত পুরুষ, যে পুরুষ নিরাপদ আশ্রয় হতে পারে সদয় প্রেমিক। ওর চেহারায় চির তরুণ ভাবটুকু অ্যানি উপলব্ধি করল বুড়ো বয়সও অম্লান থাকবে। ওর চোখে দৃষ্টির যে গভীরতা, আজ যেন হঠাৎ করে সেটা দেখতে পেল অ্যানি। নতুন করে লক্ষ্য করল চোয়ালের চারধারে ইস্পাত কঠিন দৃঢ় একটা ভাব ফুটে আছে। এই জাতের পুরুষরাই তো যা করব বলে ভাবে তা করে দেখায়। কোনো হতাশা বা পিছু টান তাদেরকে কর্তব্য থেকে সরিয়ে আনতে পারে না। দায়িত্ব সচেতন আর কর্তব্যপরায়ণ পুরুষ জাতির মধ্যে এদেরকেই শ্রদ্ধা করে অ্যানি। হঠাৎ করে অ্যানির প্রচণ্ড একটা ইচ্ছে হলো রানাকে ওর কাজে সাহায্য করবে সে। সারা জীবন ধরে ওর পাশে ওর সঙ্গে হাঁটবে, ওকে, শুধু ওকেই ভালোবাসা দেবে সে। ওর সন্তান ধারণ করবে পেটে, ওর সন্তানকে লালন করবে, ভাগিদার হবে ওর দুঃখ আর সুখের, দুজনের একসঙ্গে স্বপ্ন দেখবে। প্রেমে পড়লে বোধ হয় তৃতীয় একটা নয়ন খুলে যায়, ভাবলো অ্যানি। চুপি চুপি রানাকে দেখলো সে। অকারণ পুলকে শিউরিত হলো সারা শরীর। নাকি প্রেমে পড়লে আসলে নিজেকে বোকা বানানো সহজ হয়? চিন্তাটা খানিক অস্বস্তির মধ্যে ফেলে দিল তাকে। সে একজন রিপোর্টার, প্রতিটি বিষয় বাস্তব দৃষ্টিতে দেখতে অভ্যস্ত। নিজের মধ্যে ভাবাবেগ বেসে যাওয়ার প্রবণতা লক্ষ্য করে অবাকই হয়েছে। সমস্ত চিন্তা বাতিল করে দিয়ে নতুন করে শুরু করলো হিসাব, যোগ, অঙ্ক। সংখ্যাগুলো এক এক করে সাজালো সে। রানা সুন্দর, কর্মঠ, বুদ্ধিমান। আংশিক যোগফল দাঁড়ালো 50। হাত কুটলো অ্যানি। এভাবে যোগ করতে থাকলে যোগফল 5000 দাঁড়াবে নাকি 50,000 বলা অসম্ভব। রানা সম্পর্কে যা ভাবছে বা মনে পড়ছে সবই যোগের খাতা টুকতে হয়, বিয়োগের খাতা শূন্য থাকে। হাই ঈশ্বর, তার মানে ভালোভাবেই ডুবিয়েছি দেখছি, যাকে বলে হাবুডুবু খাচ্ছি। তারপর মনে হলো সে বোধহয় নিজেকে কনভিন্স করবার প্রাণপণ চেষ্টা করছে। অতি সাম্প্রতিক একটা ঘটনার কথা মনে পড়ে গেল তার। একজন পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে সে। দ্বিধা, অনিশ্চিত ভাবটুকু আবার ফিরে এলো মনে। স্মৃতিটা মন থেকে মুছে ফেলবার ব্যর্থ চেষ্টা করলো। আবিষ্কার করলো দুজন পুরুষকে সে দাঁড়িয়ে পাল্লায় তুলে ওজন করবার চেষ্টা করছে। তুলনা করছে কে তার জন্য ভালো আর কি গুণ বা অগুণ। মাইকেল সেবার্স মানেই যেন অবাধ ফুর্তি, দুষ্টু আনন্দের অপুরাণ উৎস। আর মাসুদ রানা মানেই মার্জিত প্রেম, যোগ, নিরাপদ আশ্রয়, যোগ, আদর্শগত উত্তরণ, যোগ
তারপর আবার লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। তার বিশ্বাস ওকে সে ভালোবাসে। তার জানা নেই রানাও তাকে ভালোবাসে কিনা। ইদানিং রানা একটু যেন দূরে থাকতে পছন্দ করে, একটু এড়িয়ে যাওয়া ভাব। সেদিনের কথা ভোলেনি অ্যানি। ওকে চুমো খাওয়ার সুযোগ পেয়েও সেটা নেয়নি রানা। কেন? কেই লোক, কি তার সত্যিকার পরিচয়? কেন সে আফ্রিকায় একা একা ঘুরে বেড়াচ্ছে? জীবনের কাছ থেকে কি আশা করে সে? তার স্বপ্ন কি? এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর অ্যানির জানা নেই। ভালোবাসা কি স্রেফ একটা ভাবাবেগ? সেখানে স্বার্থ চিন্তা বা কৌতূহল কি থাকতে নেই? যাকে সে প্রায় চেনেই না, যার সম্পর্কে প্রায় কিছুই তার জানা নেই, এমন একজন লোককে কি সত্যিকার অর্থে ভালোবাসা যায়? না। সিদ্ধান্তটা মনে আসতেই নিজের অজান্তে প্রায় আঁতকে উঠল অ্যানিউসপা। শব্দটা শুনে ঝট করে তার দিকে ঘাড় ফেরালো রানা। রানার চোখে বিস্ময়, বিস্ময়ের জায়গাটুকু দ্রুত দখল করে নিল আনন্দ। অ্যানির পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো সে। সেই সঙ্গে সারা মুখে ছড়িয়ে পড়ল ভুবন ভুলানো হাসি। এই মেয়ে, আগে যেন কোথায় দেখেছি তোমাকে? জিজ্ঞেস করলো। কোমরে দু হাত রেখে পাক খেলো অ্যানি। ফুলে উঠল পোশাকটা। পছন্দ হয়? জিজ্ঞেস করলো সে। নিঃশব্দে মাথা ঝাঁকালো রানা। জানতে চাইল, বিশেষ কোথাও যাচ্ছ নাকি? কামাল হাসান ভোজ দিচ্ছে, ভুলে গেছো? তার আর একটা বোঝ আমার সহ্য হবে? কৃত্রিম বয় শিউরে উঠল রানা। শিবটাদের হামলা নাকি কামাল হাসানের দাওয়া, ঠিক জানি না কোনটা বেশি বিপজ্জনক। কিন্তু ওখানে তোমাকে থাকতেই হবে। মহান বিজয়ের অন্যতম নায়কদের মধ্যে তুমিও তো একজন। হুম। ঘুরে দাঁড়িয়ে নিজের কাজে মন দিল রানা। চঞ্চলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গোলমালটা কোথায় ধরতে পেরেছ? সুরে রানার পাশে চলে এলো অ্যানি। না। হাত নেড়ে হতাশ একটা ভঙ্গি করল রানা। সমস্ত পার্টস খুলেছি, তারপর আবার নতুন করে জোড়া লাগিয়েছি, কোথাও কোনো ত্রুটি নেই। দাঁড়ালো রানা, পিছিয়ে এলো এক পা, ন্যাকড়ায় হাত মুছল। কোথায় যে কি হয়েছে আল্লাহ মালুম। আবার স্টাইট দিয়ে দেখেছ? কাপড়ে ময়লা লাগবার ভয় অ্যানিও এক পা পিছালো। কোনো লাভ নেই, অন্তত যতক্ষণ না ক্রুটিটা ধরা পড়ে। এখন থাক, পরে আবার চেষ্টা করা যাবে। এখনই একবার স্টার্ট দিয়ে দেখো না। ঠোঁট টিপে হাসলো অ্যানি। দূর, বললাম না কোথা গোলমাল ধরতে পারিনি। তবু আমি যখন বলছি, একবার চেষ্টা করে দেখবে না? আবদার জানালো অ্যানি। স্রেফ তোমার মন রক্ষার জন্যে, বলে ক্র্যাক হ্যান্ডেল ধরে ঝুঁকলো রানা। সেটা শুধু একবার ঘোরাতে স্টার্ট নিল চঞ্চলা। সাবলীল যান্ত্রিক ছন্দে চালু থাকলো ইঞ্জিন। মাই গড! এক পা পিছিয়ে এসে সবই সে তাকিয়ে থাকলো। ফাজলামি ছাড়া আর কি বলতে পারি? তোমার লোহমানবীদের মধ্যে ওই একমাত্র ভদ্রমহিলা, ব্যাখ্যা দান করলো অ্যানি। আর একজন ভদ্রমহিলার আচরণ যুক্তিসঙ্গত হতেই হবে এমন কোনো কথা নেই। অ্যানির দিকে সরাসরি তাকানোর জন্য ঘুরল রানা। নিঃশব্দে হাসল। চেহারায় সব যাত্রার যে ভাবটা ফুটে রয়েছে তা দেখে রীতিমতো রাঙা হয়ে উঠল অ্যানি। সেটা আমি উপলব্ধি করতে শুরু করেছি, বলল রানা। দিগন্ত থেকে দিনের আলো নিঃশেষে মুছে যাবার ক মিনিট আগে গিরিসঙ্গের থেকে নেমে এলো এক ঘোড়সওয়ার। ডাল বেয়ে ঘোড়াটা ছুটে এলো লাফাতে লাফাতে। তারপর সমতল ভূমিতে নেমে বিদ্যুৎ গতি তীরের মতো এগিয়ে এলো ওটা। ঘোড়সওয়ার লাগাম টানলো কামাল হাসানের ক্যাম্পের সামনে। কালো আর সাদা রঙের ঘোড়াটা পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। ওটার পিঠ থেকে লাফ দিয়ে নিচে নামলো ঘোর কৃষ্ণবর্ণ এক যুবক। ঘামে চকচক করছে তার মুখ। তার হাত থেকে মেসেজটা ছো মেরে কেড়ে নিল ছুটন্ত রাহেলা বানু। সার সার তাঁবুর মাঝখান দিয়ে দৌড় দিল সে। দমকা বাতাসের মতো ঢুকে পড়ল অ্যানির তাঁবুতে। হাতের কাগজটা ঘন নাড়ল। ভেতরে ঢুকবার আগে যে সাড়া দিতে হয় সেটা বেমালুম ভুলে গেছে। পাথরের একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে রানা তাঁবুর ভেতর। ওর সামনে অ্যানিউসপার। রানার গায়ে সাবানের গন্ধ, সদ্য ব্যাগ ব্রাশ করা চুল এখনো ভিজে। গোসল করবার পর রানা নিজের তাঁবুতে ফিরে যাচ্ছিল। কথা আছে বলে হাত ধরে নিজের তাঁবুতে ওকে টেনে এনেছে অ্যানি। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন রানা?
অবাক হওয়ার ভান করল রানা। কি বলছো? কই না তো। একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, অবশ্যই, বলো। তুমি আমাকে পছন্দ করো না? কেন পছন্দ করবো না? জীবনে যত সুন্দরী মেয়ে দেখেছি তুমি তাদের মধ্যে সেরা। তাহলে? রানার একেবারে বুকের কাছে এগিয়ে এলো অ্যানি, আলিঙ্গন করবার জন্য হাত তুলল। তাহলে? রানা এখনো পাথর। ওহ! বিস্ময় প্রকাশ করল বানু। প্রকৃতি দত্ত আগ্রহ আর মোহ নিয়ে জন্মসূত্রে একজন ষড়যন্ত্রকারিণী হঠাৎ যেন একটা গোপন প্রণয়ের কথা জেনে ফেলেছে। তোমরা ব্যস্ত? হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি ব্যস্ত, ধমকে উঠল অ্যানি। দুই গালে আগুনের আঁচ অনুভব করলো, চেহারায় দিশেহারা ভাব নিয়ে পিছিয়ে এলো। আমি দুঃখিত মিস অ্যানি, ভাবলাম মেসেজটা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণে বানুর হাতে ক্যাবলগ্রামটা দেখতে পেল অ্যানি। নিমেষে সমস্ত অস্বস্তি কাটিয়ে উঠল সে। ভাবলাম তুমি বোধহয় দেখতে চাইবে এটা। বানুর হাত থেকে কেড়ে নিল অ্যানি কাগজটা, সিল ভেঙে রুদ্ধশ্বাসে পড়ল। মেসেজটা পড়তে পড়তে তার সব রাগ পানি হয়ে গেল। পড়া শেষ করে চকচকে চোখে ভানুর দিকে তাকালো সে। ধন্যবাদ ভানু ডিয়ার, তুমি নিশ্চয়ই ভেবেছ। চরকির মতো হাত পাক ঘুরল সে, নাচের ভঙ্গিতে এগুলো। দু হাত দিয়ে জড়িয়ে ধরল রানার ঘাড়, খিলখিল করে হাসছে। এই কি হলো? এই অ্যানির সঙ্গে রানাও হাসছে। আড়ষ্ট ভঙ্গিতে অ্যানির কোমরে হাত রেখে তাল সামলালো। ভানুর উপস্থিতিতে অপ্রতিভ বোধ করছে ও। খুলে বলো কি হয়েছে। আমার সম্পাদক মেসেজ পাঠিয়েছেন, বলল অ্যানি। ওয়েলস অব চার্লিতে শিপটাদের হামলার উপর আমার রিপোর্ট আন্তর্জাতিক পর্যায়ে তুমুল আলোড়ন তুলেছে। সারা দুনিয়ার প্রায় সব জাতীয় দৈনিকে হেডলাইন হয়েছে খবরটা। শুধু তাই নয়, জাতিসংঘের মহাপরিচালক ব্যক্তিগতভাবে বিবৃতি দিয়ে বলেছেন এই ব্যাপারে তথ্যভিত্তিক আরও খবর পেতে তিনি আগ্রহী। আরও গল্প উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই করতে ভুলবেন না।